নমস্কার বন্ধুরা, ময়দান আপডেটে আপনাদের স্বাগত। বিশ্বজুড়ে ফুটবলের মহড়া নিয়ে আমি অঙ্কিত আপনাদের সঙ্গে। আপনারা কিন্তু সবাই জানেন ইতিমধ্যে বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ম্যাচ শেষ হয়েছে এবং শুরু হয়েছে রাউন্ড অফ 16 এর ম্যাচ। এবং আজকের এপিসোডে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি পর্তুগালের একজন সমর্থক এবং আর্জেন্টিনার একজন সমর্থক। পর্তুগালের সমর্থক হিসাবে রয়েছে রক্তিম রক্তিম। এবং আর্জেন্টিনার সমর্থক হিসাবে রয়েছে সৌম্যদীপ। তা প্রথমেই রক্তিমের কাছে যাবো। রক্তিম, প্রথমে তোমার দল পর্তুগালকে নিয়ে কথা বলি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে রোনাল্ডোর খেলার উপরে, সেই রোনাল্ডোর যে বয়স হয়ে গেছে 41 বছর বয়স, তার খেলায় কি সেই ছাপটা কি ফুটে উঠছে? অবশ্যই অবশ্যই 41 বছর বয়স হয়ে গেছে রোনাল্ডোর, এখন আর সেই ফিটনেস নেই যে একটা ওয়ার্ল্ড কাপের 90 মিনিটস ওই ইন্টেন্সিটি ম্যাচ করে রোনাল্ডো খেলতে পারবে। খেলা দেখে বোঝা গেছে গত ম্যাচে আমরা দেখতে পেয়েছি 81 মিনিটের মাথায় গিয়ে ফার্স্ট পেনাল্টি বক্সে টাচ, 81 মিনিটের মাথায়, যেটা পেনাল্টি দিয়ে গোল। তো এটা থেকেই বোঝা যায় যে অবশ্যই বয়সের ছাপ পড়েছে। তাও যেহেতু একটা পজিটিভ গোল গেটার এবং পর্তুগাল টিমে প্রপার নাম্বার 9-এর একটু অভাব, তাই রোনাল্ডোর বদলে কাকে খেলানো যায় প্রপার অপশন নেই, তাই রোনাল্ডোকে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। কোথাও গিয়ে ডান দিক থেকে রাফায়েল লিওর গতিটাকেও কি ঠিকভাবে কাজে লাগাতে পারছে না কোচ, বা এরকম কোনো কিছু যদি? রাফায়েল লিয়াও যতটুকু ম্যাচ টাইম পেয়েছে আমার মনে হয় রাফায়েল লিয়াও নিজের একদম সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। গত ম্যাচেও দুর্দান্ত একটা শট পোস্টে লেগেছে এবং যেটা মাইনাস থেকে গোল করলো আমাদের গঞ্জালো রামোস, সেটাও রাফায়েল লিয়ার ক্রস। তো রাফায়েল লিয়াও পারফরমেন্স আপ টু দ্য মার্ক। আসি সৌম্যদীপের কাছে। সৌম্যদীপ, এখনো অবধি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। এবং কোথাও গিয়ে কি এই যে মেসির যে সাফল্য বা আর্জেন্টিনা টিমের এই সাফল্য, এটাকে কোথাও গিয়ে পুরো টিমের সাফল্য হিসাবে দেখছো, নাকি ওই মেসিময় হয়ে রয়েছে আর্জেন্টিনা? দেখো, মেসিময় তো হয়ে রয়েছে একদিক থেকে বটে, কিন্তু আর্জেন্টিনার যে পুরো টিমটা রয়েছে না, পুরো টিমটাই মেসিকে বেস করেই রয়েছে, যেটা আমরা আগের ম্যাচে ভালো করে দেখতে পেয়েছিলাম। কারণ তো ব্যাপারটা, যে যেদিক থেকেই বল পাচ্ছে না কেন সবাই মেসিকে খুঁজছে। আলভারেজের ফর্ম পুরোপুরি খারাপ, ঠিক আছে, গোল পাচ্ছে না। লাউতারো মার্টিনেজও গোল পাচ্ছে না। সেখানে একটা 39 ইয়ার্সের একটা মানুষ, সে এসে ম্যাচটাকে হোল্ড করছে, ম্যাচটাকে ধরছে, ম্যাচটাকে বার করছে। এটা থেকে আর কি বলা যাবে, মানে আর্জেন্টিনাটা পুরোই মেসির উপরই বেস করেই রয়েছে বলা যেতেই পারে একদিক থেকে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ রাউন্ড অফ 16-এ মিশরের বিরুদ্ধে, ইজিপ্টের বিরুদ্ধে। এবং সেখানে গিয়ে কোথাও কি মাঝ মাঠে মোহাম্মদ সালাহকে যদি আটকে দেওয়া যায়, তাহলে কি মনে হয় যে আর্জেন্টিনা সেখান থেকে সহজে জয় পেয়ে যাবে? ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের উপর বেস করে কোনোদিন হ্যাঁ, কারণ আমরা জানি ইজিপ্টের মাঝ মাঠটা কিন্তু পুরো মোহাম্মদ সালাহ কন্ট্রোল করে। কন্ট্রোল করে একদমই। হ্যাঁ, কোথাও গেলে ওটা একদিক থেকে ঠিক হবে, কিন্তু যদি একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলা যায়, এটা একদম বলা ভুল। কারণ ওয়ার্ল্ড কাপে যে কোনো টাইমে যে কোনো প্লেয়ার ভালো খেলতে পারে, এটা কিছুই বলা যায় না। মানে আবার তো একই প্রশ্ন যদি তোমাকে করি, মিশরের আক্রমণ ভাগের তুলনায় মাঝমাঠ কিন্তু যথেষ্ট ভালো। কারণ আমরা দেখেছি এই যে এই কটা 6টা 7টা ম্যাচ খেলেছে মিশর, তাদের কিন্তু আক্রমণ ভাগের তুলনায় মাঝমাঠটা যথেষ্ট কম্প্যাক্ট আর কি। মানে যদি আর্জেন্টিনার মিডফিল্ডারদের বা স্ট্রাইকারদের ঢুকতে হয়, মাঝমাঠটাকে ভেঙে তারপর ঢুকতে হবে। সেই ক্ষেত্রে হয়তো লিওনেল মেসিকে একটু এগিয়ে তারপর পিছন থেকে একটু শুরু করালে ভালো হতো। এই জায়গাটা কিভাবে দেখছো? ব্যাপারটা হচ্ছে কি, এটা যদি আর্জেন্টিনা ইজিপ্টের মিডফিল্ড ভাঙতে হয়, সেক্ষেত্রে উইংসে তো খেলতেই হবে। কারণ তো উইংস দিয়ে না খেললে মিডফিল্ড কোনোদিন ভাঙতে পারবে না প্রথমত। আর এইখানে আমরা একটা প্লেয়ারকে খুবই মিস করবো, ডিমারিয়া। একদম। ডিমারিয়া যদি থাকতো হয়তো এটা আমাদের চারটাই থাকতো না। আর্জেন্টিনা ফরমেশন দেখবে 4-4-2, কিন্তু যখন লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন আর্জেন্টিনা খেলেছিল, আর্জেন্টিনা ফরমেশন ছিল 4-3-3। কারণ তো ডিমারিয়া ইজিলি ফ্রি থাকতো, ডিমারিয়া ওই উইংটা আমাদের প্লে ছিল, ওই উইংটার জন্যই এখন আর্জেন্টিনা অনেক সমস্যা দেখা দিচ্ছে, অনেক। যদি আমি তোমাকে আর্জেন্টিনার আগের ম্যাচ, যেটা রাউন্ড অফ 32 এর ম্যাচ, আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচ হলো, সেখানে গিয়ে হয়তো একটা টাইমে গিয়ে মনে হচ্ছিল আর্জেন্টিনার হাত থেকে ম্যাচ বেরিয়ে যাবে, সেই ম্যাচটা ইজিলি কেপ ভার্দে বেরিয়ে যাবে। কিন্তু সেখান থেকে এক্সট্রা টাইমে খেলা গিয়ে 3-2 আর্জেন্টিনা জিতলো। সেইখানে দাঁড়িয়ে একজন সমর্থক হিসাবে তোমার কি মনে হয় যে টিমের কোন জায়গাটা একটু যদি ঠিক করে প্রথম থেকে নামতো, তাহলে হয়তো ম্যাচটা প্রথম থেকে আর্জেন্টিনার ফেভারে থাকতো? ওই জায়গাটা, কালকের ম্যাচটা তো অনবদ্য কেপার তো অনেক সুন্দর খেলেছে, অনেক সুন্দর খেলেছে। ওটা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। স্পেশালি গোলকিপার, নো ডাউট। মেসির তিনখানা ফ্রি কিক সেভ করে দিয়েছে, অন টার্গেট শট সেভ করে দিয়েছে, অনেক কিছু সেভ করেছে। বাট যেখানে প্রবলেমটা হচ্ছে কি, স্ট্রাইকিং। না মিডফিল্ডে ম্যাকালিস্টার অসাধারণ ধরে রেখেছে, ডিফেন্সে তো কোনো কথা হবে না, সব দিক থেকে ঠিকঠাক। যদি কিছু একটু ফ্লপ হয়ে থাকে সেটা হচ্ছে গোলকিপারের দিক থেকে, ঠিক আছে, আর্জেন্টিনার গোলকিপারের দিক থেকে একটু ফ্লপ হয়ে গেছে। আর স্ট্রাইকাররা ফিনিশ করতে পারছে না, না লাউতারো না আলভারেজ, কেউ ফিনিশ করছে না। এই তুমি যেটা বললে গোলকিপারের সমস্যা, মানে কোথাও গিয়ে আগের সিজনের, আগের ওয়ার্ল্ড কাপের এমিলিয়ানো মার্টিনেজ আর এই এই ওয়ার্ল্ড কাপের এমিলিয়ানো মার্টিনেজকে কি কোথাও গিয়ে একটু আলাদা লাগছে? কারণ হ্যাঁ, বয়সজনিত একটা কারণ থাকতে একটু পারে। আলাদা লাগছে,
একটু আলাদা লাগছে। কারণ আগের বারে আমরা দেখেছিলাম যে ফাইনাল ম্যাচের কথা যদি বলি, বিশ্ব সামান্য কিছু সেভ করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে। হুম। তো সেক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে যে একটু হয়তো 19-20 উনিশ হচ্ছে, কারণ কি প্রথম গোলটার ক্ষেত্রেও হয়তো সামনে তো ব্লক হয়ে গেছিল প্লেয়ারের, হয়তো দেখতে পাইনি, বাট সেকেন্ড গোলটা পজিশন থেকে অনেকটা বেরিয়েছিল, যার কারণে গোলটা খেয়ে গেছে। বাট সেম সিচুয়েশন থেকে ফ্রি কিকটা কিন্তু বাঁচিয়ে দিয়েছিল, আবার আবার তারপর লাস্ট মিনিটে একটা খুব সুন্দর সেভও দিয়েছিল। তো কোথাও না কোথাও গিয়ে মার্টিনেজেরও একটু ফর্মটা এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে। আর ওভারঅল সব পুরো টিমটাই ঠিকঠাক খেলছে, বাট স্ট্রাইকিং এ আমাদের এখনো কিছু মিসিং আছে, যার কারণে একটা মানুষের উপর প্রচুর চাপ পড়ে যাচ্ছে। এরপরে আসবো আমি রক্তিম তোমার কাছে। পর্তুগালের পরবর্তী ম্যাচ স্পেনের সাথে। আমরা জানি স্পেনের টিকি টাকা ফুটবল এবং স্পেনে প্রচুর তরুণ তুর্কি রয়েছে, যেমন পেদ্রি বলো, ইয়ামাল বলো। তা কোথাও গিয়ে কি স্পেনকে আটকাতে, তরুণ তুর্কিগুলোকে আটকাতে কি মিডফিল্ডটাকে, পর্তুগালের মিডফিল্ড আমরা জানি পর্তুগালের মিডফিল্ড সেরকম ভাবে কম্প্যাক্ট নয়, এবং তুমি যেটা বললে প্রপার গোল গেটার যে সেইটা পর্তুগাল টিমের সমস্যা। তো সেখান থেকে কি করে মানে তোমার প্র্যাকটিস কি যে ম্যাচটা বার করে নিয়ে যাওয়ার স্পেন ম্যাচ? দেখো, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে বলা হয়েছিল যে পর্তুগালের এই যে মিডফিল্ড ট্রায়োটা রয়েছে, ভিটিনা, জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্ডেজ, এই তিনজনের ক্লাবের হয়ে কিন্তু অসাধারণ ফুটবল খেলে এসেছে ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে। তো সেখান থেকে যে এক্সপেকটেশন ছিল যে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড হবে, সেটা কিন্তু কোনোভাবেই দেখাতে পারেনি। আমি একটা স্ট্যাট দেখলাম যে পর্তুগালের এই মিডফিল্ড গত 4 ম্যাচে মাত্র 7খানা চান্স ক্রিয়েট করতে পেরেছে। তো এখান থেকেই বোঝা যায় যে মিডফিল্ডটা পুরো ফ্লপ। কাজেই রবার্টো মার্টিনেজের নিশ্চয়ই কোনো ট্যাকটিক্সে একটুখানি ভুল আছে, বা ম্যান ম্যানেজমেন্টে নিশ্চয়ই কোথাও গলতি হচ্ছে একটা, যার জন্য পারফরমেন্সটা বার করা যাচ্ছে না। তবে গত ম্যাচে আমরা দেখেছি ক্রোয়েশিয়ার এগেনস্টে ফার্স্ট হাফ পুরো ডমিনেট করেছিল। সেকেন্ড হাফে গোল একটা যে কাউন্টারে কনসিড করলো, তারপরে যে চেঞ্জগুলো আনলো পরপর 4টে চেঞ্জগুলো আনার পর খেলাটা কিছুভাবে ধরতে পেরেছে। তো সেই হিসেবে যদি ট্যাকটিক্সে কিছু চেঞ্জ আনে, স্পেনকেও রুখে দাঁড়ানো সম্ভব। কিন্তু স্পেনের আমি মাঝমাঠের থেকে আরও বেশি বলবো দুদিকে দুটো উইং, ডান দিক থেকে ইয়ামাল এবং বাঁ দিক থেকে ওদের কুকুরেলা, এই উইংটাকে যদি আটকাতে পারি, তাহলে হয়তো পর্তুগাল ধরে খেললে সুযোগের সদ্ব্যবহার করলে ম্যাচ বার করতে পারে। তোমার কথা থেকেই আমি যাই। তো আমরা দেখেছি স্পেন কিন্তু প্রচন্ড পরিমাণে হাই প্রেস করতে ভালোবাসে, এবং হাই প্রেস করে ডিফেন্সটাকে ভেঙে গোল করে, তুমি যেটা বললে দুদিক থেকে উইং থেকে ঢোকে বল ক্রস ওঠে গোল করে। কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে পর্তুগাল যদি এই দুটো উইং বা স্পেনের হাই প্রেসটাকে যদি অফ করে দিতে পারে এবং নিজেদের মধ্যে ঠিকঠাক ভাবে পাসিং ফুটবল খেলে যদি এগিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে স্পেনকে হারানো সম্ভব। একদম হারানো সম্ভব না কেন, আমরা গত বছরও এই অলমোস্ট সেম টিম নিয়ে, তখন খালি আমাদের এখন লেট ডিওগো জোরা টিমে ছিলেন, সেম টিম নিয়ে আমরা নেশনস লিগে ভালো ফাইট দিয়েছিলাম। দুবার পিছিয়ে পড়েও আমরা কাম ব্যাক করে পেনাল্টিতে লাস্টে গিয়ে জিতি। তো সেম ভিটিনাকে আরো বেশি হোল্ড করে খেলতে হবে। ভিটিনা যেরকম পিএসজির খেলাটা খেলেছে, সেই খেলাটি যদি কোনোভাবে এখানে দেখাতে পারে, অবশ্যই স্পেনকে আনানো সম্ভব। কিন্তু টাফ ফাইট হবে। স্পেন পর্তুগাল রাউন্ড অফ 16-এর ম্যাচ আপ দেখতে গেলে ওটাই বেস্ট ম্যাচ আপ। একই প্রশ্নের সময় তোমাকে যদি আমি করি, তোমার গিয়ে কোথাও কি মনে হচ্ছে স্পেনের হাই প্রেস ফুটবলটাকে আটকে দিতে যদি পর্তুগাল পারে, তাহলে ম্যাচটা ইজি বার করতে পারবে পর্তুগাল? হ্যাঁ, ইজি বার করতে পারবে, কিন্তু যেরকমটা বললো ভিটিনিয়ার ফর্ম, ক্লাব ফুটবলে খুব সুন্দর। খুব সুন্দর খেলেছে, সেমটা লাউতারো মার্টিনেজও ক্লাব ফুটবলে খুব সুন্দর খেলছে, বাট যখন দেশে জার্সি যখন গায়ে পড়ছে তারা পুরো ফ্লপ। ভিটিনিয়া তো চান্স ক্রিয়েটই করতে পারছে না, যেটা আমি দেখলাম, ঠিক আছে। এবং ইয়ামালের যদি কথা বলা যায়, হ্যাঁ, স্পেন একটা রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে নামবে, কারণ তো ওদের যেহেতু হারটা রয়ে গেছে নেশনস লিগে, তো ওরা একটা রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে নামবে, আর ওদের স্পেসিংটা খুব হাই হবে। আর আর মাঝমাঠ থেকে পেড্রি এবং পর্তুগালের ব্যাক লাইনেরও যা খেলা দেখলাম, খুব কনফিডেন্ট আমার দেখে মনে হয়নি, ইজিলি ব্রেক ডাউন হয়ে যাচ্ছে। কঙ্গো ম্যাচেও আমরা দেখেছি গোল করে গোল ধরে রাখতে পারছে না। লাস্ট ক্রোয়েশিয়া ম্যাচেও দেখেছি কাউন্টারে গোল কনসিড করে ফেলছে। তো ব্যাক লাইনকে আরো বেশি সলিড মেন্টালিটি দেখাতে হবে। এরপরে আমি আসি আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ, ব্রাজিল নরওয়ের ম্যাচ। দুই দিকে হচ্ছে তোমার হ্যালান্ড বলো, আর এদিকে যদি নেইমারকে আমরা প্রথম থেকে দেখতে পাই, তাহলে নেইমার, তো সেক্ষেত্রেও খেলাটা খুব সুন্দর খেলা হলো। আমি যে প্রথম প্রশ্ন যেটা তোমাকে জিজ্ঞেস করার, নরওয়ের যে তোমার অ্যাটাকিং থার্ড, মানে হচ্ছে তোমার মিডফিল্ড থেকে উপরে বল সাপ্লাই লাইনটা দুর্ধর্ষ বল সাপ্লাই লাইন। এবার আগের দিন আমরা যেটা দেখলাম, একদম লাস্ট মিনিটে সুন্দর একটা ক্রস এলো, সেখান থেকে হ্যালান্ড পাটা ঠেকিয়ে গোল করলো। তো কোথায় গিয়ে মানে ব্রাজিলকে কি করলে, মানে কোন জায়গাটা যদি নরওয়ের টিমটাকে আটকাতে পারে, সেক্ষেত্রে ব্রাজিল এগিয়ে যেতে পারবে পরে না? আর নরওয়ের যেটা মোস্ট অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ওদের ফিজিক্যালিটি। ওদের যে স্ট্রাইকার লাইন আপ, হাল্যান্ড বলুন বা সলদ বলুন, ওদের যে হাইটটা, ওই হাইটের ফিজিক্যালিটিতে এবং ওদের পেস, তার সাথে ওদের অ্যাটাকিং মিডফিল্ড নাম্বার 10 ওডেগার্ডের এই মুহূর্তে যা কোয়ালিটি, ওয়ান অফ দ্য বেস্ট সিএএম বলতে গেলে।
তো সেই ক্ষেত্রে ব্রাজিলকে অনেক বেশি কম্প্যাক্ট থাকতে হবে ডিফেন্সে, এবং ওদের যেরকম উইং দিয়ে খেলা হচ্ছে, ভিনিসিয়াস নিজের স্বপ্নের ফর্মে আছে, ক্লিক করে গেলে এই ম্যাচটাও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, কিন্তু ব্রাজিলের চান্স বেশি যেহেতু মোমেন্টামটা বেটার আছে এখন ওদের। সৌম্য, যদি আমি তোমার কাছে এলে আমি বলবো হ্যালান্ডকে যদি বল দেওয়া আটকাতে পারে, যদি ব্রাজিলীয় ডিফেন্ডাররা হ্যালান্ডকে বল দেওয়া আটকাতে পারে, তাহলে সেক্ষেত্রে কি ব্রাজিলের কাছে ম্যাচটা বার করা খুব ইজি হয়ে যাবে? ইজি তো হবে, কিন্তু আমার মনে হয় না যে হ্যালান্ডকে আটকাতে পারবে। কিন্তু ও গোল ক্ষুধার্ত একজন প্লেয়ার, আর ও গোল চায়। একদম। আর ওকে যদি বল সাপ্লাই ঠিকঠাক করা হয়, ও যে কোনো পজিশন থেকে ফিনিশ করা হ্যাঁ, আমি ক্ষমতা সেটা রাখে। বললাম, যদি বল সাপ্লাই লাইনটা বন্ধ করে দিতে পারে। দেখো, বল সাপ্লাই লাইনটা বন্ধ করা যাবে, সেটা ডিফেন্সের উপরে। হুম। এমনি তো শিল্পা এখন চোট, বেঞ্চ, জানি না নামবে কি নামবে না, এখন ঠিক নেই। একদম। ঠিক আছে, সেক্ষেত্রে ডিফেন্সটা আর একটু নর্মাল ব্রাজিলের, আমার মনে হয়। এবারে যদি আমি আসি তোমার ইংল্যান্ড এবং মেক্সিকো, আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ। সেক্ষেত্রে মেক্সিকো ইংল্যান্ডও কিন্তু আগের দিন আমরা দেখেছি হ্যারিকেনের দুর্দান্ত দুটো গোল, হুম। এবং মেক্সিকোর ওই একই প্রবলেম, কোথাও গিয়ে বল অ্যাটাকিং থার্ডে উঠতে পারছে না, তারা মিডফিল্ডটাকে খুব সমস্যা আছে। সেক্ষেত্রে ইংল্যান্ড মেক্সিকো ম্যাচটাকে কিভাবে দেখছো? আমি এখানে ইংল্যান্ডকে আগিয়ে রাখবো। ইংল্যান্ড ইজিলি ম্যাচটা জিতে যাবে, ইংল্যান্ডের কাছে কোনো অসুবিধা হওয়ার কারণই নয়। মেক্সিকো নিঃসন্দেহে ভালো খেলে এসেছে, বাট আমি বলবো হ্যারিকেনের ফর্ম ফিরে আসার পর থেকে হ্যারিকেন ইংল্যান্ড আর এই ম্যাচেও গোল করবে, কোথাও মেক্সিকো ম্যাচে। কোথাও গিয়ে কি মাঝ মাঠে জুড বেলিংহামের যে এই একই জিনিস কিন্তু প্রত্যেক কটা টিমের সাথে হচ্ছে, সব কটা প্লেয়ার ক্লাব ফুটবলে খুব অসাধারণ খেলছে, যে ওয়ার্ল্ড কাপে আসছে খেলতে পারছে না। কোথাও গিয়ে জুড বেলিংহামও কিন্তু সেই একই একটা। সেই একই, এটা হচ্ছে কি পেশার এক প্রকার বলতে পারো তুমি, কিন্তু একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে তো বড় স্টেজ এত লো, প্রেশারও হতে পারে, তাই জন্য ফর্ম আউট অফ ফর্ম হয়ে যাবে। একই প্রশ্ন রক্তিম তোমার কাছে, ওই যে এই কথাটা যেটা বললো সৌম্যদীপ, যে ক্লাব ফুটবলে প্লেয়াররা খুব সুন্দর খেলছে এবং ওয়ার্ল্ড কাপে এসে হয়তো খেলতে পারছে না, যেমন তুমিটা বললে। এবং ইংল্যান্ডের যদি আমি বলি জুড বেলিংহাম, তো সেক্ষেত্রে জুড বেলিংহামের ফর্ম সম্বন্ধে যদি আমি কিছু বলি, আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের গত সিজনে খুব ভালো ফর্মে ছিল হ্যাঁ, জুড খুব বেলিংহাম। আপ টু দ্য মার্ক ফর্ম না থাকলেও একটা মানে একদম, হ্যাঁ, নট আপ টু দ্য এক্সপেকটেশন ওয়ার্ল্ড কাপে, কিন্তু আমার মনে হয় না যে মেক্সিকো খুব ইজিলি ম্যাচটা ছেড়ে দেবে, কারণ ফার্স্ট অফ অল খেলাটা হচ্ছে অ্যাজটেকাতে, মেক্সিকোর হোম স্টেডিয়াম। সেখানে মেক্সিকো গত 12টা ইন্টারন্যাশনাল ম্যাচ একটাও হারেনি, এবং আমি যদি খুব ভুল না করি তাহলে মেক্সিকো এই ওয়ার্ল্ড কাপে এখনো একটাও গোল কনসিডার করেনি। কনসিডার করে। তো ডিফিকাল্ট হবে। আর আমরা গত ম্যাচে, কঙ্গো ম্যাচে ইংল্যান্ডের যা খেলা দেখেছি, 80 মিনিট পর্যন্ত টিমটা 1-0 ডাউন ছিল, তারপর হ্যারিকেন নিজের একক 19 রানের ম্যাচটা বার করে দিচ্ছে ঠিকই, কিন্তু মেক্সিকোকে অত ইজিলি হারানোটা মুশকিল। ইংল্যান্ডের হাই প্রেসটাকে আটকানোর জন্য মেক্সিকো কি একটু কম্প্যাক্ট ভাবে খেলবে, নাকি তোমার মনে হয় একটু তারা উইং দিয়ে খেলে একটু ওয়াইড হয়ে খেলাটা করবে? এখানে রাউন্ড অফ 16-এ কোনো এরার অফ মার্জিন নেই কোনো, এখানে একটা ভুল মানে গোল খেয়ে যাবে, ওপেন প্লেও করতে হবে, এবং তার সাথে কম্প্যাক্টর জিনিসটাকে রেখে ওদের কোচ নিঃসন্দেহে যে ট্যাকটিক্সটা খেলবে সেই হিসেবে ওরা মেনটেন করে খেলবে। এরপরে দুজনকে আমার একটাই প্রশ্ন, আহ, একদম আমরা শেষে চলে এসেছি আজকের এপিসোডে, এবং আজকের শেষ প্রশ্ন দুজনের কাছে বেলজিয়াম ইউএসএ ম্যাচ নিয়ে। বেলজিয়ামের মাঝমাঠটাকে রুখতে ইউএসএ কতটা প্রস্তুত? প্রথমে রক্তিমের কাছে আসবে, তারপর সৌম্যদীপের কাছে আসবে। ইউএস এর এটা নিজেদের ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ, ইউএস এর এখন অব্দি যা খেলা দেখেছি, বিশাল হাই প্রেসিং ফুটবল খেলে এবং খুব ইন্টেন্সিটিটা ওদের অসাধারণ, পেসি প্লেয়ার সব কটা, স্পিড ওদের অসাধারণ। আর বেলজিয়াম অনেক বেশি এক্সপিরিয়েন্স টিম, ওদের যদি অ্যাভারেজ এজ দেখি একটু হাই, ওদের কেডিবি বলো বা লুকাকু বলো, সবাই এরকম ইন্টারন্যাশনাল স্টেজে খেলে এক্সপিরিয়েন্স। তো এরকম একটা 50-50 ফাইট হবে, কিন্তু বেলজিয়ামকে একটু হলেও আমি এগিয়ে যাবো। সৌম্যদীপ, একই প্রশ্ন তোমার তুমি কাছে। যেটা বলছো সেটাই, কিন্তু আমার মনে হয় যেরকম সেনেগালের সঙ্গে বেলজিয়ামের ম্যাচটা ছিল, যেরকম কামব্যাকটা করেছে, হয়তো যদি 50-50 ম্যাচ হয়, আমি একটু এগিয়ে রাখবো বেলজিয়ামকে। লুকাকু যদি কিছু করলে তো করতে পারে সেকেন্ড হাফে নেবে, আদারওয়াইজ ঠিকই আছে মানে। একদম আমরা চলে এসেছি একদম এপিসোডের একদম শেষে। সব শেষে দুজনের কাছেই একটাই প্রশ্ন, এবারে কি মনে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হাত ধরে প্রথম ওয়ার্ল্ড কাপ পর্তুগালে আসবে, নাকি মেসি আবার ওয়ার্ল্ড কাপ পাবে আর্জেন্টিনা? প্রথমে রক্তিম শুরু করো, তারপর সৌম্যদীপ বলবে। না, মন তো চায় যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হাতে প্রথমবার বিশ্বকাপটা আসুক পর্তুগালের ঘরে, কিন্তু খুব পাথওয়েটা ডিফিকাল্ট। আমরা যেহেতু গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচটা কলম্বিয়ার এগেনস্টে ড্র করেছি, আমাদের ব্র্যাকেটটা সেরাম পড়েছে, আমরা যদি স্পেন ফার্স্ট অফ অল ভেরি ডিফিকাল্ট অপোনেন্ট, তারপর স্পেনকে হারলে আমাদের খেলতে হচ্ছে আইদার বেলজিয়াম, যদি ভুল না করি বেলজিয়াম, এবং সেমিফাইনালে খেলতে হবে ফ্রান্স। তো এই আমাদের পাথওয়ে, দেখা যাক। মন চাইছে পর্তুগাল জিতুক, কিন্তু মস্তিষ্ক বলছে ফ্রান্স আবার চ্যাম্পিয়ন। সৌম্যদীপ। সেমটাই আমি বলবো, যদি আর্জেন্টিনা যদি নেক্সট ম্যাচটা জিতে যায় ইজিপ্টের সঙ্গে, তাহলে কলম্বিয়ার সঙ্গে পড়বে। অ্যান্ড কলম্বিয়া খুবই খুবই একটা মানে ভয়ঙ্কর টিম, আর যেটা আমরা দেখেছিলাম কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছে, তো ওরাও একটা রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে খেলবে একদিক থেকে, যদি হয় তো এটা। অ্যান্ড যদি ইন কেস যদি এটা সেই ফাইনালে যায়, তো
আমি ফ্রান্সকেই রাখবো এগিয়ে, কিন্তু ফ্রান্সের জেতার সম্ভাবনাটা এই ওয়ার্ল্ড কাপটা খুবই বেশি, কিন্তু ওরা এখনো পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে পুরো ডমিনেট করে খেলেছে, একদম কাউকে ছিঁড়ে খেলেছে পর্যন্ত। তো আমি চাইবো যে আর্জেন্টিনা এবারে জিতুক, তো বাকিটা তো সব ভাবা। গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস, দুজনকেই জিজ্ঞেস করো প্রশ্নটা। প্রথমে সৌম্যদীপ তুমি বলো, গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস কে পেতে পারে, মানে তোমার তোমার তুমি কাকে মনে করছো যে পাওয়ার দাবিদার? গোল্ডেন বুট তো এটা বলাটা খুবই মুশকিল। একদম, কারণ বিশ্বকাপের যে অবস্থা হয়ে রয়েছে এখন। এখন যে অবস্থা রয়েছে এখনো পর্যন্ত তো মেসি এগিয়ে রয়েছে, আবার হয়তো ফ্রান্সের ম্যাচে ফ্রান্স এগিয়ে যেতে পারে, এমবাপে এগিয়ে যেতে পারে, হল্যান্ড এগিয়ে যেতে পারে, বিনিও যেতে পারে, বলা যাচ্ছে না কি। এইটা নিয়ে তো কোনো বলাই যাবে না, মানে কে পেতে পারে এটা একদম আন্টি যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ বোঝাই যাবে না যে কে পাবে। ফাইনাল হোক বা সেমিফাইনাল একটা হয়তো আমরা পেয়ে আন্দাজ যেতে পেয়ে পারি, ঠিক আছে। আর আর যদি বলা যায় গোল্ডেন বল, তো এটা আমি এমবাপেকেই দেবো, কারণ এমবাপে অনেকটাই ভালো খেলেছে আর ওর বয়সটাও কম, তো অনেকটাই সুন্দর খেলছে, তো সেভাবে। আর গোল্ডেন গ্লাভস নিয়ে আমার এখনো পর্যন্ত তো আমার সেরকম কিছু মানে ইয়ে করে না। তো ব্রোজিনিও ছিল আমার দেখা এখন পর্যন্ত, তো বেরিয়ে গেল, তো এখন আমার কাছে কোনো চয়েস নেই বলি। আর হচ্ছে সেম, এখন এই মুহূর্তে এই বলাটা এত তাড়াতাড়ি, এখনো রাউন্ড অফ সিক্সটিন খেলা বাকি, তারপর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল, এখন বলাটা ইটস টু আর্লি। তবে আমার মতে যদি ফ্রান্সকে যদি চ্যাম্পিয়ন দেখি আমরা, তাহলে গোল্ডেন বল পাবে ওলিসে। গোল্ডেন বুটটা এখন বলা যাচ্ছে না, মেসিও পেতে পারে ফাইনাল অব্দি গেলে, এমবাপেও পেতে পারে। এবছর আমরা গোল্ডেন বুটের যে দৌড়টা দেখছি এটা অভাবনীয়ভাবে সুন্দর। কে একদম। নেই? মেসি, হাল্যান্ড, এমবাপে, ভিনিসিয়াস, হ্যারি কেন ঢুকে গেছে, সব বড় বড় বিশ্বখ্যাত নামে, ডেমবেলে রয়েছে। তো এখন বলাটা ইটস টু আর্লি, দেখা যাক এটা কি হয়। আর গোল্ডেন গ্লাভসের ব্যাপারটা এবং গোল্ডেন বলের একটা কন্টেন্ডার হতে পারে ইয়ামাল, হতে পারে যদি পর্তুগালকে নক করে দেয় তাহলে ইয়ামাল হতে পারে। গোল্ডেন গ্লাভসটা এখন বলাটা ইটস টু ডিফিকাল্ট। একদমই তাই, আপনারা শুনে নিলেন দুই দলের সমর্থক কি বললেন, এবং এরকম আরো এপিসোড পাওয়ার জন্য, আরো এপিসোড এরকম দেখার জন্য চোখ রাখুন আমাদের ময়দান আপডেট ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে।